প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমি তপন ভূষণ দাস, সহকারী শিক্ষক, কুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই ফিনান্স ও ব্যাংকিং থেকে একটি ক্লাস নিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে তোমাদের এখানে একটা স্লাইডে দেওয়া আছে, কিছু আমরা পিকচার অর্থাৎ ছবি লক্ষ্য করছি। সেগুলো কি? তাহলে এখানে দেখা যায় কিছু, তোমরা কিছুক্ষণ চিন্তা করো, দেখো এগুলো কি বোঝা যায়। তাহলে এখানে চিন্তা ভাবনা করে বলো, মন স্থির করে এগুলো কিসের চিত্র বা ছবি। তাহলে এখানে দেখা যায় যে তোমার কিছু কলকারখানা, শিল্প কারখানা, গার্মেন্টস, তারপর মৃৎশিল্প, এই ছবিগুলো লক্ষ্য করছি। তাহলে এই শিল্প কারখানা গঠন করতে হলে কিসের দরকার হয়? তাহলে অবশ্যই তোমরা অনুমান করতে পারছো, অর্থের প্রয়োজন হয়। তাহলে এই অর্থ আবার কোথা থেকে সংগৃহীত হয় তাও জানা দরকার আছে। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এই পাঠে তাহলে আমরা কোন বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করব, তাহলে আমরা দেখে নিই। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তাহলে চলো আমরা দেখি আমাদের মূল বিষয়বস্তুর টপিকস, এখান থেকে আমরা কী কী শিক্ষা অর্জন করতে পারি। তাহলে আজকে পাঠ শেষে আমরা যা শিখব, ব্যবসায় অর্থায়ন সম্পর্কে ধারণা লাভ করব, ব্যবসায় অর্থায়ন শ্রেণী সম্পর্কে জানতে পারব। তাহলে পরের স্লাইডটিতে আমরা দেখি অর্থায়নের ধারণা। তাহলে দেখো কিছু লেখা দেওয়া আছে। তাহলে অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, কোন ওষুধে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় কীভাবে বিনিয়োগ করা হলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। কারবারের মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়, যেমন মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি। এগুলো তহবিলের ব্যবহার। তহবিলের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। তাহলে অর্থায়ন বলতে আমরা এক কথায় বুঝি তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। তাহলে ব্যাপকতা বলতে আমরা বুঝি আগের দিনে একজন অর্থ ব্যবস্থাপকের কাজ ছিল শুধুমাত্র অর্থ সংগ্রহ করা। বর্তমানে এর পরিধি ওরা ব্যাপকতা বিস্তার লাভ করেছে। শুধু তহবিল সংগ্রহে নয়, তহবিল সংগ্রহ করে তার সঠিক বিনিয়োগ করতে হবে, একথা সঠিক ব্যবহার করতে হবে, যাতে যেই অর্থ সংগ্রহ করলাম তার পরিপূর্ণ ব্যবহার সঠিক নিশ্চিত করা যায়। দেখো এবার অর্থায়নের শ্রেণী বিভাগ। তাহলে অর্থায়ন প্রক্রিয়া একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান বলতে আর কী বোঝায়, আবার অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কী বোঝায়, সেটা তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান বলতে আমরা সেই সকল প্রতিষ্ঠানকে বুঝি যেগুলো মুনাফা অর্জনের জন্য কোনো বৈধ অর্থনৈতিক কাণ্ডে জড়িত থাকে আর যেখানে ঝুঁকি আছে, যেন লাভের আশা কী করে অর্থ বিনিয়োগ করে থাকে। আর অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে আমরা জানি মুনাফা অর্জনই তাদের প্রধান উদ্দেশ্য নয়, বরঞ্চ সমাজ কল্যাণ, জনকল্যাণই তাদের মূল লক্ষ্য। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান আর অব্যবসায় প্রতিষ্ঠান আমাদের দুই ক্ষেত্রেই কিসের প্রয়োজন রয়েছে? অর্থের প্রয়োজন রয়েছে। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের যোগান বা উৎস কোথা থেকে হবে, আবার অব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের উৎস বা যোগান কোথা থেকে হবে তাও জানা প্রয়োজন। আর এর ভিত্তিতে আমরা অর্থায়নের শ্রেণীবিভাগ, দেখো এখানে বিভিন্ন বিষয় নিয়ে অর্থের কয়েকটি শ্রেণীবিভাগ নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে অর্থায়ন প্রক্রিয়া একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানই এক একটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়া বিভিন্ন রূপ নেয়। এবার আমরা অর্থায়নের এই ধরনের একটি শ্রেণী আলোচনা করব, যদিও আমাদের পাঠের মূল বিষয় কারবারি অর্থায়ন, কিন্তু এখানে আমরা অন্য কিছু প্রতিষ্ঠান অর্থায়ন প্রক্রিয়াও একটি সংক্ষিপ্ত ধারণা পাব।
অর্থাৎ অর্থায়নের শ্রেণীবিভাগ এ আমরা ব্যাপক আলোচনা দেখব এখন। তাহলে অর্থায়ন শ্রেণীবিভাগের প্রথম যেই শ্রেণীবিভাগটি রয়েছে সেটা পারিবারিক অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের পরিবারের কর্তা বা প্রধান হচ্ছে তোমার পিতা। তাহলে উনি কি করে থাকে? ওনার পরিবারকে অর্থাৎ তোমাদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য অর্থের সংস্থান করে থাকে। অর্থাৎ তোমরা যখন তোমাদের পড়াশোনার খরচ, প্রতিষ্ঠানের অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের বেতন পরিশোধ করো, খাতাপত্র কলম ক্রয় করে থাকো, এগুলো উৎসগুলো তোমার পিতাই দিয়ে থাকে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তোমাদের পিতা এই অর্থের যোগান কিভাবে করে থাকে, কোথা থেকে সংগ্রহ করে, আর উনি এই সংগৃহীত অর্থ কিভাবে ব্যয় করে থাকে। তাহলে পারিবারিক অর্থায়ন বলতে আমরা সেই অর্থায়নকেই বুঝি, অর্থাৎ পরিবারের সদস্যদের সর্বমঙ্গল হয় তা নির্ধারণ করা হয় এই পারিবারিক অর্থায়নের মাধ্যমে। অর্থাৎ পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অতি গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয়, তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া যায়। অর্থাৎ তোমার পিতা অর্থাৎ তোমার অভিভাবক যখন তার আয়ের উৎস দিয়ে পরিবারকে সঠিকভাবে সুচারুভাবে পরিচালনা করতে যদি অর্থের প্রয়োজন হয়, অর্থাৎ পরিবার পরিচালনা করতে গিয়ে অর্থের ঘাটতি দেখা দেয়, তখনই কিন্তু তিনি বিভিন্ন উৎস থেকে যেভাবেই হোক অর্থের সংস্থান করার জন্য প্রয়াস চালান। তাহলে এই ক্ষেত্রে কী করতে পারেন? উনি তোমার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে সে ঋণ নিতে পারেন। আর এই অর্থ শুধু সংগ্রহ করেই উনি থেমে থাকেন না, উনি কি করেন? এই অর্থের সঠিক ব্যবহার যাতে হয় তা নিশ্চিত করে থাকেন। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, যদি আবার পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয়, তবে সেটা ভবিষ্যতে ব্যয়ের জন্য সঞ্চয় করা হয়। অর্থাৎ আয় থেকে যদি ব্যয় আমার কম হয়, অর্থাৎ পরিবারের কর্তার, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি? সেটা সঞ্চয় করে থাকি। অর্থাৎ তোমার পরিবারের পিতা যদি যে আয় করেন, সেখান থেকে ব্যয় করার পর যদি ওনার হাতে কিছু নগদ অর্থ থাকে, উনি এটা কী করে থাকেন? সঞ্চয় করে থাকেন। তাহলে দেখো পরবর্তী অর্থায়ন হলো সরকারি অর্থায়ন। তাহলে প্রতিটি দেশেই একজন প্রধান থাকেন, অর্থাৎ একটা দেশের উনি কি করেন? ওই দেশের সকল কাজ অর্থাৎ জনগণের সর্বাধিক কল্যাণের জন্য অর্থ ব্যয় করেন। তাহলে সরকারের এই উৎস কোথা থেকে আসবে, কীভাবে আসবে, আর কীভাবে তার সদ্ব্যবহার করা হয়, কোথায় কোথায় এই অর্থ সংগৃহীত ব্যয়িত হবে, তার একটি বাজেট পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। তাহলে দেখো সরকারি অর্থায়নের প্রথম লাইনটি দেখছি, প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারের প্রেক্ষাপটের তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক সময় অর্থ ব্যয় করতে হয়, যেমন রাস্তাঘাট নির্মাণ, সেতু নির্মাণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইনশৃঙ্খলা,
তাহলে দেখো আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি এই সকল খাতে কী করতে হয়? অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎসতে অর্থ সংগ্রহ করতে হয়, যেমন আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি। সরকার অর্থায়নে প্রথম ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয় এবং সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ। তাহলে আমরা বলতে পারি সরকার অর্থায়নের মূল লক্ষ্যই হচ্ছে কি? জনকল্যাণ, অর্থাৎ সমাজের জন্য কাজ করা, মানবের জন্য কাজ করা। সরকার অর্থায়ন সাধারণত অলাভজনক হয়। সরকার অর্থায়নের ব্যয় আয়পক্ষে বেশি হতে পারে। সরকারি মালিকানার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান থাকে যা অপেক্ষাকৃত কম লাভজনকও হতে পারে, যেমন বিসিআইসি অর্থাৎ বিসিকের অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো। আবার বঙ্গবন্ধু সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হয় যদি সরকারের বাজেট হতে সম্পূর্ণ অর্থের সংস্থান করতে হয়। অনেক সময় সরকারের সামাজিক ও নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থের সংকট সৃষ্টি হতে পারে। অনেক সময় সরকার সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থের সংকট সৃষ্টি হতে পারে। ফলে অনেক সময় সরকার বিভিন্ন উৎসতে বৈদেশিক ঋণ গ্রহণ করে, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক এই সকল আর্থিক প্রতিষ্ঠান থেকে কী করে থাকে? ঋণ সংগ্রহ করে থাকে। তাহলে সংগৃহীত অর্থ সঠিক ব্যবহার নিশ্চিত করে থাকেন সমাজ কল্যাণে। দেখো তারা হচ্ছে আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি। তবে ঋণ প্রদানের সময় এসব প্রতিষ্ঠান বিভিন্ন শর্ত জুড়ে দেয় যা দেশের উন্নয়ন ও ভাবমূর্তি সংরক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এ পরিস্থিতি বিবেচনায় সরকার অন্যান্য উৎস থেকে অর্থের সংস্থান করতে চায়। বর্তমানে বিশ্বব্যাপী এবং আমাদের দেশে সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলোর অর্থায়ন করা হয়ে থাকে। এ ধরনের অর্থায়ন প্রকল্পে আমরা পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলে থাকি। তাহলে দেখো এখানে একটা আমরা ছবি লক্ষ্য করতেছি, বঙ্গবন্ধু সেতু, যার মাধ্যমে আমাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অর্থাৎ এই সকল অর্থ সরকার যখন সংগৃহীত অর্থ সর্বাত্মক চেষ্টা করে জনকল্যাণ কাজে ব্যয় করার জন্য। তারপর আসো পরের স্লাইডটি দেখি আমরা। আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে আন্তর্জাতিক অর্থায়নে আমদানি রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। প্রতি বছর বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অপরপক্ষে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হচ্ছে। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত ঘাটতি কীভাবে ব্যবস্থাপনা করা যায় তা আলোচনা করা হয়। তারপর আসে অবশ্যই প্রতিষ্ঠান অর্থ সংস্থান, যা কিছুক্ষণ আগে বলেছি। অবশ্যই প্রতিষ্ঠান বলতে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম যে সকল প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ বা জনকল্যাণ। তাহলে এই সকল অবশ্যই প্রতিষ্ঠানে আবার অর্থের প্রয়োজন রয়েছে। আর এই সকল অর্থ কীভাবে সংগৃহীত হবে? তাহলে তোমরা জানো যে তোমাদের এলাকায়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এলাকায় যদি কোনো সমিতি থাকে, কোনো ধাতব চিকিৎসালয় থাকে, তাহলে তোমরা লক্ষ্য করবে অনেক সময় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক সময় দেখা যায় যারা সম্ভ্রান্তশালী ব্যক্তি তারা কি করে? তারা তাদের অর্থ সেখানে কি করে দেয়? এই অবশ্যই প্রতিষ্ঠানে দান করে থাকেন, যা দিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের খরচ মেটানো হয়।
তাছাড়া আছে অবশ্যই প্রতিষ্ঠানের সদস্যদের চাঁদা, যেমন আমরা বললাম যে সমিতি সেখানে কি করা হয়, সমিতিতে সদস্য থাকে এবং সদস্য থেকে ন্যূনতম চাঁদা সংগ্রহ করা হয়, যা প্রতিষ্ঠানের কাজে ব্যয় করা হয়। তাহলে মুনাফা অর্জনে অবশ্যই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য নয়, বরঞ্চ সমাজ কল্যাণ বা মানব কল্যাণই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। তাহলে দেখো, সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানব কল্যাণে বা দরিদ্র বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থার প্রয়োজন আছে। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়, তবে এটির অর্থের প্রয়োজন আছে। বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে, আর সংগৃহীত অর্থ ব্যয় করা হয় এতিমদের বিভিন্ন উন্নয়নে। ফলে অবশ্যই অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করাই অবশ্যই প্রতিষ্ঠান অর্থায়নের মূল উদ্দেশ্য। এরপরে আসলে ব্যবসায় অর্থায়ন। তাহলে আমরা বলছি ব্যবসায় বলতে আমরা সেই সকল কারবার প্রতিষ্ঠানকে বুঝে থাকি যেখানে মুনাফা অর্জনই প্রধান উদ্দেশ্য। তাহলে এই মুনাফা অর্জনের জন্য তার আবার অর্থ বিনিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে ব্যবসা অর্থায়ন বলতে আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার জন্য অর্থের প্রয়োজন হয়, আর এই অর্থ কোথা থেকে সংগৃহীত হবে, কীভাবে সংগৃহীত হবে, কোন কোন উৎস থেকে সে সংগ্রহ করবে, তার একটা পরিকল্পনার প্রয়োজন হয়। আর এই ব্যবসা অর্থায়নের ক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক শুধু অর্থ সংগ্রহ করেই নিশ্চুপ হয়ে বসে থাকেন না, উনি ওই সংগৃহীত অর্থ যাতে সঠিক ব্যবহার হয় সেগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তাহলে কারবার প্রতিষ্ঠানগুলোকে আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার ও যৌথ মূলধনী কারবার। এই তিন প্রকার প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হল বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা। অর্থ সংগ্রহের ক্ষেত্রে স্বীয় মূলধন অর্থাৎ তাদের নিজস্ব মূলধন ও ঋণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। ব্যবসায় অর্থায়নই এই পাঠের মূল বিষয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবারি প্রতিষ্ঠান সাধারণত ছোট প্রতিষ্ঠান যা এক মালিকানা বা অংশীদার কারবার হিসেবে গঠিত। তাহলে এক মালিকানা কারবার বলতে আমরা সেই সকল কারবার প্রতিষ্ঠানকে বুঝি যে সকল প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা অর্থাৎ মালিক একজন, লাভ ক্ষতি একাই কী করে ভোগ করে থাকেন। আর অংশীদার কারবার বলতে আমরা সেই সকল কারবার প্রতিষ্ঠানকে বুঝে থাকি সাধারণত একের অধিক অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ দায়ের ভিত্তিতে কারবার প্রতিষ্ঠান গঠন করে থাকেন। তাহলে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামগঞ্জের হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসা, মুদি দোকান, সেলুন, বুটিক শপ ইত্যাদি এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এক মালিকানা প্রতিষ্ঠান লাভ হলে মালিক একা ভোগ করে এবং লোকসান ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি কী হয়, ব্যবহৃত হয়। আর অংশীদার কারবার প্রতিষ্ঠানে মূলত লাভ হলে সদস্যগণ তাদের মূলধন অনুপাতে অথবা চুক্তিবদ্ধ তা যেই চুক্তিতে তাদের মুনাফা বন্টন হওয়ার কথা সেইভাবে ভাগ করে নেন, আর লাভ ক্ষতিও তারা সেইভাবে কী করে থাকে, চুক্তির ভিত্তিতে বন্টন করে নেয়। তাহলে ব্যবসায় অর্থায়নে সংগৃহীত অর্থ একজন আর্থিক ব্যবস্থাপক যথাযথভাবে কী করে থাকেন, তার সঠিকভাবে নিশ্চিত করে থাকেন। আর এই সংগৃহীত অর্থ সঠিক বা সদ্ব্যবহারের মাধ্যমে যাতে প্রতিষ্ঠানের সর্বাধিক মুনাফা অর্জন হয় সেদিকে তিনি লক্ষ্য রাখেন। তারপর আসে যৌথ মূলধনী কোম্পানি।
অর্থায়ন প্রক্রিয়ার বিভিন্ন ধরনের। একটি প্রতিষ্ঠান যৌথ মূলধনী হতে হলে সরকারি অনুমোদন নিতে হয়। সরকার অনুমোদন দেওয়ার আগে ন্যূনতম মূলধনের পরিমাণ, পরিচালকগণের পরিচয়পত্র, ব্যবসার উদ্দেশ্য ও নানাবিধ দলিলাদি বিচার বিশ্লেষণ করে অনুমোদন পেলে একটি কোম্পানি তার বড় অঙ্কের কাঙ্ক্ষিত মূলধনকে ছোট ছোট অঙ্কে বিভক্ত করেন, যা শেয়ার হিসেবে বিক্রয় করে। তাহলে দেখুন একটা উদাহরণ দেওয়া আছে। 10 কোটি টাকার মূলধন 1000 টাকা 1 লক্ষ শেয়ারে বিভক্ত করে সাধারণ জনগণের কাছে বিক্রয় করা হয়। একটি শেয়ারের মূল্য মাত্র 1000 টাকা হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছোট লাভজনক হলে তারা সাধারণত নিয়মিত বিক্রয় প্লাস 1 লক্ষ শেয়ার বিভক্ত করে সাধারণ জনগণের কাছে বিক্রয় করা হয়। একটি শেয়ারের মূল্য মাত্র 1000 টাকা হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছোট লাভজনক হলে তারা সাধারণত নিয়মিত লভ্যাংশ পেয়ে থাকেন। বিনিয়োগকারীরাও কোম্পানির শেয়ার কিনতে পারে। শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক। তাহলে তোমরা বলতে পারো শেয়ার হোল্ডারগণ কারা? সাধারণত যারা কোম্পানির শেয়ার ক্রয় করে তারাই হচ্ছে শেয়ার হোল্ডার। তা শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডাররা শেয়ার বাজার যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার বিক্রয় করে শেয়ারটি নগদ অর্থে রূপান্তর করতে পারে। শেয়ার ছাড়া বন্ড ও ডিবেঞ্চার বিক্রয় করে যৌথ মূলধনী কারবার সাধারণত জনগণ থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে ডিবেঞ্চার হোল্ডার অর্থাৎ যারা ডিবেঞ্চার বা ঋণপত্র ক্রয় করে তাদেরকে নির্দিষ্ট হারে নিয়মিতভাবে সুদ প্রদান করতে হয়, কেননা তারা শেয়ার হোল্ডারদের মতো কোম্পানির মালিক নয়। তারপর চলে আসো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই আবর্তিত হয়। যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক আছে, যেমন আমাদের বাংলাদেশে আছে কি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক। এই ধরনের সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, তবে এদের অর্থায়ন প্রক্রিয়া সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন প্রকৃতির। এই ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে বিভিন্ন মেয়াদি আমানত সৃষ্টি করে এবং আমানতকারীকে নির্দিষ্ট সুদ প্রদান করে। তাহলে জানো তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক জনগণের কাছ থেকে সঞ্চয়ী, চলতি এবং স্থায়ী আমানতের মাধ্যমে কী করে থাকে? অর্থ সংগ্রহ করে থাকে এবং সংগৃহীত অর্থ আবার সদস্যদের মধ্যে সেটা কী করে, অর্থাৎ যারা আমানতকারী তাদের মধ্যে সেগুলো ঋণের মাধ্যমে সেখান থেকে ঋণের সুদ গ্রহণ করে তারা মুনাফা অর্জন করে থাকে। আর এই মুনাফা অর্জন করে আবার সেগুলো কী করে? আমানতকারীদের মধ্যে বন্টন করে থাকেন। তাহলে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত ব্যাংক এবং বিভিন্ন লিজিং আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্র করে গড়ে ওঠে। অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। জনগণ, একটি দেশের জনগণ ব্যাংক থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট হারে সুদের বিনিময়ে তারা অর্থ সংগ্রহ করে এবং তারা সেগুলো আবার সুদ সমেত সুদাসল সেগুলো কী করে থাকে? পরিশোধ করে থাকেন। আবার এই তহবিল থেকে ব্যাংকগুলো বিভিন্ন কারবারের উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে, অর্থাৎ যেগুলো জনগণের কাছ থেকে তারা সঞ্চয়ী, চলতি এবং অর্থ সংগ্রহ করে। আর এই তহবিল থেকে ব্যাংকগুলো কী করে? বিভিন্ন কারবারের উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে প্রদান করে থাকেন। এছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। এই ঋণের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ ধার্য করে। তোমরা জানো যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান বা যখন কোনো ব্যক্তি ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করতে যায় তখন কিন্তু তাকে জামানত হিসেবে তার জমির, বাড়ির দলিল বা জমির দলিল বা মূল্যবান কোনো দলিলপত্র, স্বর্ণালংকার সেগুলো কী রাখতে হয়? জামানত হিসেবে রাখতে হয়। তাহলে
ব্যক্তিগতভাবে ঋণ গ্রহণ করতে গেলে সেখানে আমাদের এই জামানতগুলো কী করতে হয়, ব্যবহার করতে হয়। তাছাড়া যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে তাকে প্রতি বছরের বিগত কয়েক বছরের একটি স্টেটমেন্ট প্রদান করতে হয়, অর্থাৎ মুনাফার উপর ভিত্তি করে, যার বিপরীতে ব্যাংক যদি মনে করে তার আর্থিক সচ্ছলতা আছে, তার মুনাফা অর্জন ভালো, তাহলে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিলগুলো যাচাই বাছাই করে ব্যাংক কী করে থাকে, ঋণ প্রদান করে থাকে। এই ঋণের উপর ব্যাংক নির্দিষ্ট কী করে আবার সুদ ধার্য করে, কিন্তু ব্যাংক কর্তৃক ঋণ গ্রহীতার জন্য ধার্যকৃত সুদের হার আমানতকারীকে পদের সুদের হার হতে অপেক্ষাকৃত কী হয়, বেশি হয়। এই দুই ধরনের সুদের হারের পার্থক্য ব্যাংকগুলোর মুনাফা। ব্যাংকিং মধ্যে আমরা এসব প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। বাণিজ্যিক ব্যাংক ছাড়া কিছু আর্থিক প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু প্রতিষ্ঠানের উদাহরণ হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ICB, বাংলাদেশ গৃহ নির্মাণ অর্থায়ন সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক ইত্যাদি। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতির ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নে সবিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন তোমরা মনে করো যে তোমরা জানো, যেমন আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অর্থাৎ একটি দেশের একটি অঞ্চলের কৃষি উন্নয়নকে অগ্রগতি করার জন্যই এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। অর্থাৎ অর্থাৎ ওই অঞ্চলের কৃষিখাতকে ডেভেলপ করার জন্যে তারা কী করে থাকে, ঋণ প্রদান করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আজকে আমার এই অঙ্ক দেখলে, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।